হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যেই টপিক নিয়ে আলোচনা করব তোমাদের বাংলা সিলেবাস ভিত্তিক, সেটা হচ্ছে বাংলা কথা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে রয়েছে তার অবদান কতটা, যে সেই সম্পর্কে কিন্তু পুরো ডিটেলসে আজকে ক্লাসে আলোচনা করব এবং বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখো তাহলে এক এক করে আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে যায়। তোমরা যা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই বোর্ডের কর্নারে 2টি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের যে কোর্স ফি আছে সেই জায়গাটা একটু ছোট্ট করে বলে দিচ্ছি, কারণ এখানে ছোট্ট একটা পরিবর্তন কিন্তু আসছে। সেটা হচ্ছে মেজর কোর্সের স্টুডেন্ট আছে যারা, এখন তাদের কোর্স ফি কিন্তু 1299 এখন রাখা হয়েছে। ঠিক আছে, আর তার সঙ্গে মাইনর কোর্সের কোর্স ফি আছে 699। এই তোমাদের কোর্স ফি। আর আমাদের কোর্সে অ্যাডমিশন হলে তোমরা যেই যেই সুযোগ সুবিধা পাবে সম্পূর্ণ কিছু কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, ইনফরমেশন একেবারে ডিটেলসে। আমি একেবারে তাহলে আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, দেখো কি বলছি, দরদি কথাকার ও তার সাহিত্য চেতনা, যেখানে কি দেখবো আমরা, যুগস্রষ্টা উপন্যাস শিল্পী বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের পর উপন্যাসে অনন্য স্থান অধিকার করেছেন এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে আমরা এই যে দুজনকে পেলাম, ঠিক আছে, দুজন বিখ্যাত কথা সাহিত্যিকদের মধ্যে আমরা দেখব এদের দুজনের পর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর, তার পরবর্তীকালে যিনি ছিলেন একজন বিখ্যাত অনন্য স্থান অধিকারকারী, তিনি হচ্ছে কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যার কথা সাহিত্যে আমরা দেখব বিশেষ দক্ষতার পরিচয় কিন্তু তিনি দিয়েছেন। ঠিক আছে, এবং পরে কি বলছে, আটপৌরে বাঙালি জীবন, যেখানে বাঙালি জীবনের আবেগ, অনুভূতি ও পল্লী সমাজের বাস্তব প্রতিছবি তার লেখার মূল বিষয়বস্তু ছিল। তাহলে তিনি যে লিখেছেন, ঠিক আছে, তার কথা সাহিত্য লিখেছেন, সেখানে আমরা দেখতেই পারছি বাঙালি জীবনের যে আর কি খুঁটিনাটি বিষয় সেগুলো নিয়ে কিন্তু তিনি তার সাহিত্য লিখেছেন। তারপরে চিরন্তর বেস্ট সেলার, যেখানে পাঠকের হৃদয়ের গভীরতম স্থান স্পর্শ করায় তার উপন্যাস আজও কিন্তু সমাদিত রয়েছে। এবং উৎপীড়নের কণ্ঠস্বর, যেখানে সমাজের বঞ্চিত অবহেলিত মানুষের বেদনাকে তিনি শিল্প রূপ দিয়েছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আটপৌরি বাঙালি জীবনের যে আর কি খুঁটিনাটি বিষয় সেটা লিখেছেন, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সমাজে যারা অবহেলিত, ঠিক আছে, যারা বঞ্চিত, তাদেরকে নিয়ে তিনি কিন্তু তার যে সাহিত্য রয়েছে সেই সাহিত্যে কিন্তু লিখেছেন, আলোচনা করেছেন। ঠিক আছে, দেখো তারপরে পরে আলোচনা চলে যাচ্ছি। কি বলছে, উপন্যাস সৃষ্টি পর্যায় ও বিস্তৃত পটভূমি। তাহলে কোন পর্যায়ে এটা সৃষ্টি হয়েছে দেখে নিই আমরা এক এক করে। সূচনা আমরা দেখতে পাচ্ছি প্রথম উপন্যাস, যেটা হচ্ছে বড় দিদি আর কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা প্রথম উপন্যাসটির নাম হচ্ছে বড়দি, যেখানে বড়দি 1913 সালে তিনি লিখেছেন। তারপরে আমরা পাবো কি, জীবন দশার শেষ বিপ্রদাস, যেটা 1935 খ্রিস্টাব্দে লিখেছেন। তার মানে তার জীবন যে রয়েছে, জীবনের অন্তিম সময় তিনি যে উপন্যাসটি লিখেছেন সেটা হচ্ছে বিপ্রদাস। তাহলে প্রথম উপন্যাস আর শেষ উপন্যাসটা আমরা জেনে গেলাম। তারপরে কি বলছে, মরণোত্তর প্রকাশ, যেখানে শুভদা ও শেষের পরিচয়, 3 দশকের দীর্ঘ সময় জুড়ে কথা সাহিত্যে তার অবিরাম সৃষ্টিশীলতার বিস্তৃত কিন্তু রয়েছে। ঠিক আছে, এর পরের আলোচনা চলে যাচ্ছে। কি বলছে, পল্লী সমাজ ও বাস্তব চিত্র, যেখানে এই যে পল্লী সমাজ ও তার বাস্তব যে চিত্র রয়েছে সেটা নিয়ে কিন্তু তিনি তার সাহিত্যে আলোচনা করেছেন। কি বলছে, পল্লী সমাজ ও পণ্ডিত মশাই, ঠিক আছে, এই দুটা গ্রন্থ যদি আমরা দেখি, যেখানে গ্রামের সংকীর্ণতা ও সামাজিক কোন্দল ও সংঘাতের চিত্র কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন। তার সঙ্গে আমরা দেখব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিখ্যাত একটা উপন্যাস, সেটা হচ্ছে দেবদাস উপন্যাস। ঠিক আছে, এই দেবদাস উপন্যাসটি তিনি লিখেছেন 1917 খ্রিস্টাব্দে, যেখানে বাল্য প্রণয়ের অপরিপূর্ণতা ও করুণ ট্র্যাজেডি কিন্তু আর কি তিনি প্রতিফলিত করেছেন। তারপরে উন্নয়নমূলক চেতনা, যেখানে রমেশ ও বিশ্বেশ্বরী চরিত্রের মাধ্যমে তিনি পল্লী সংস্কারের রূপরেখা সেটা কিন্তু গড়ে তুলেছেন। ঠিক আছে, তারপরে দেখো পরে কি বলছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিষয়ে পল্লী সমাজ, তার সঙ্গে বাঙালি আটপৌরে বাঙালির জীবনের খুঁটিনাটি, যারা সমাজে পিছিয়ে পড়ছে তাদেরকে নিয়ে লিখেছে। তার সঙ্গে আমরা পাবো নারী হৃদয় ও অবহেলিত চরিত্র, যেখানে নারীদের যে চরিত্র এবং নারীদের যে হৃদয় রয়েছে, তাদের অবহেলিত চরিত্র, সেটাকে তিনি কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তারই একটা দেখবো আমরা জলজান্ত উদাহরণ হচ্ছে চরিত্রহীন
ও গৃহদান উপন্যাস। এর মধ্যে আমরা দেখব চরিত্রহীন উপন্যাসের মধ্যে সাবিত্রী ও কিরণময়ীর মাধ্যমে সমাজ উপেক্ষিত নারীরা গভীর ভালোবাসা ও মানবিক সৌন্দর্যের উন্মোচন করেছেন। তার সঙ্গে গৃহদাহ যে রয়েছে, এই গৃহদাহ উপন্যাসটার মধ্যে আমরা কি দেখব, এই গৃহদাহ উপন্যাসের মধ্যে আমরা দেখব অচলা, মহিম ও সুরেশের যে ত্রিকোণ প্রেম, সে প্রেমের টানাপোড়ন ও নারী মনের যে জটিল রহস্য সেটার উন্মোচন কিন্তু করেছেন, যেখানে নারীদের যে আর কি অবহেলিত চরিত্র যে রয়েছে, তার সঙ্গে নারীদের যে হৃদয় রয়েছে, মানে সেই সম্পর্কে কিন্তু তিনি তার সাহিত্যের মধ্যে, উপন্যাসের মধ্যে কিন্তু আলোচনা করেছেন। তাই দেখো কি বলছে সমালোচক সুরেশচন্দ্র সেনগুপ্ত তার উক্তিতে বলেছে, ইহাতে নারী হৃদয়ের গভীরতম রহস্য অপূর্ব অভিব্যক্ত ও গঠন কৌশলের দিক দিয়ে এই উপন্যাস অদ্বিতীয়। এই উপন্যাসগুলি কিন্তু আমরা দেখব নারী হৃদয়ের চরিত্রের সেই নির্মাণের দিক দিয়ে কিন্তু একটা আর কি অনন্য উপন্যাস বলে কিন্তু গৃহীত রয়েছে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখে নি। আত্মকথা ও রাজনৈতিক চেতনা, যেখানে শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা বিখ্যাত আমরা দেখব আর কি যে উপন্যাস রয়েছে শ্রীকান্ত, যার 4 পর্ব আমরা দেখব, আত্মজৈবিক মহাকাব্য, যেখানে 4টি পর্বে রচিত বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ আত্মজৈবনিক উপন্যাস ও ভ্রমণ কাহিনীর মধ্যে আমরা পাবো। তার সঙ্গে অমর চরিত্র, যেখানে শ্রীকান্ত, ইন্দ্রদেব, রাজলক্ষ্মী, অন্নদা দিদি, অভয়া, কমল, এই বিখ্যাত চরিত্রগুলো আমরা পাবো। তার সঙ্গে উপলব্ধি বলছে নায়ক একই সাথে আত্ম এবং পর সেই সম্পর্কে কিন্তু আর কি লিখেছে। পথের দাবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিখ্যাত উপন্যাস, আমরা সকলেই এটা শুনেছি। ঠিক আছে, পথের দাবি যে রয়েছে, ঠিক আছে, যেখানে আমরা কি পাবো রাজনৈতিক উপন্যাস, তার সঙ্গে বিপ্লবী আন্দোলনের পটভূমিতে এটা রচিত, তাই শরৎচন্দ্রের একমাত্র রাজনৈতিক উপন্যাস বলে খ্যাত। তার সঙ্গে ব্রিটিশ রাজ্যের বাজেয়াপ্তি যে রয়েছে সেটা কিন্তু আর কি ঘোষিত হয় এর মধ্যে। তার সঙ্গে বিপ্লবী চরিত্র, যেখানে সব্যসাচী, ভারতীয়, অপূর্ব দেশপ্রেমের যে নবচেতনা সেটা কিন্তু জোগাড় করে। তাহলে বিভিন্ন বিষয় খুঁটিনাটি নিয়ে দেখছি কিন্তু আমরা লিখেছে তিনি তার কথা সাহিত্যে যে উপন্যাসগুলি রয়েছে। তারপরে দেখো কি বলছে, বাৎসল্য ও স্নেহ, যেখানে মেজদিদি, বিন্দুর ছেলে, রামের সুমতি, অনাথ অবহেলিত বালকদের প্রতি নারীর যে মাতৃত্ব, স্নেহ ও বাৎসল্য রসের কিন্তু ফুটিয়ে তুলেছে। ঠিক আছে, এই গ্রন্থগুলো যদি আমরা দেখি। তারপরে সামাজিক কুসংস্কার ও ব্যঙ্গ, এটা আমরা পাবো অভাগীর যে স্বর্গ রয়েছে, এই গ্রন্থটার মধ্যে আমরা পাবো যে সামাজিক কুসংস্কার আর ব্যঙ্গ যে রয়েছে, যেখানে নিচু জাতের অভাগীর মৃত্যুর পর যে সৎকারের করুণ আকুতি, ঠিক আছে, সেটা কিন্তু ফুটে ওঠে, যেখানে ধনী দরিদ্রের বৈষম্যের ওপর যে কড়া আঘাত পড়ে। ঠিক আছে, সমাজে যে কুসংস্কারগুলোর কারণে যে দারিদ্র যে আর কি সমাজটা রয়েছে, তাদের যে এর ভুক্তভোগী হতে হয় তার পরিচয় কিন্তু আমরা পাবো। তার সঙ্গে মনস্তত্ত্ব ও নিয়তি, যেখানে কাশীনাথ ও পথ নির্দেশ যে রয়েছে, এর মধ্যে দাম্পত্য, মান অভিমান, ভুল বোঝাবুঝি, আত্মবোধ এবং নিয়তির অঘম টানের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ কিন্তু আমরা এর মধ্যে পাবো। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, গ্রন্থের নাম খুব ছোট্ট করে সুন্দর করে আমরা জেনে নিই। তার যে গ্রন্থগুলো রয়েছে সেই গ্রন্থের নাম, প্রকাশকাল এবং শ্রেণী বিভাগ, মানে কি কি গ্রন্থ, তার সঙ্গে মূল বিষয়গুলো কি কি রয়েছে। সবার প্রথমে চলে যাচ্ছি পল্লী সমাজ, যেটা তিনি প্রকাশ করেন 1916 খ্রিস্টাব্দে। এটা একটি সামাজিক উপন্যাস, তার সঙ্গে এখানে পল্লী জীবনের যে সংকীর্ণতা, সংস্কার, রমা, রমেশ, বেনিশীল, এর মাধ্যমে কিন্তু আমরা দেখবো ফুটে উঠেছে। তারপরে আমরা পাবো চরিত্রহীন উপন্যাস, যেটা 1917 খ্রিস্টাব্দে লেখা হয়েছে, প্রকাশ করেছেন তিনি। শ্রেণীবিভাগ বলছে এটা একটা মনস্তাত্ত্বিক উপন্যাস। অপেন্তীয় নারীদের যে অন্তরের শুভ্রতা, তার সঙ্গে সাবিত্রীর কিরণময়ী যে রয়েছে সেটা কিন্তু প্রকাশ করেছেন। তারপরে রয়েছে গৃহদাহ, যেটা 1920 সালে লেখা মনস্তাত্ত্বিক উপন্যাস, নারীকে কেন্দ্র করে কিন্তু এই চরিত্র মানে এই উপন্যাসটি তিনি লিখেছেন। তারপরে আমরা পাবো পথের দাবি, ঠিক আছে, তার একটা বিখ্যাত উপন্যাস 1926 সালে তিনি প্রকাশ করেছেন এবং এটি একটি রাজনৈতিক উপন্যাস, যেখানে বিপ্লবী আদর্শ ও পরাধীন ভারতের মুক্তি চেতনা সব্যসাচী ফুটিয়ে তুলেছে। তারপরে আমরা পাবো মেজদিদি ও গল্প সমূহ, যেখানে 1915 থেকে 1925 সালে এটার প্রকাশকাল, এবং ছোট গল্প সংকলন এবং বাৎসল্য, প্রেম, সামাজিক বৈষম্য, রামের সুমতি, অভাগীর স্বর্গ, এই যে একটুকুন আগে আলোচনা করলাম অভাগীর স্বর্গটা নিয়ে, যেখানে একটা আর কি কুসংস্কার, সমাজের কুসংস্কার, মৃত্যুর পরও যে সে আর কি যে মারা গেল, তার যে আর কি দারিদ্র জীবনের যে একটা দুঃখ কষ্ট, সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, তারপর কি বলছে, শরৎ সাহিত্যের সার্বিক মূল্যায়ন, যেখানে আমরা পাবো বাঙালির হৃদয়ে চিরস্থায়ী
স্থান কিন্তু আসন করেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে এতগুলো উপন্যাস নিয়ে আলোচনা করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি বাঙালির জীবনে একটা বিরাট বড় আর কি স্থান কিন্তু আসন করে নিয়েছে, যেখানে শরৎচন্দ্র তার সহজ সাবলীল ও সরস ভাষার মাধ্যমে বাঙালির প্রেম, আবেগ, হাসি, কান্না ও সামাজিক সমস্যাকে অমর করে তুলেছেন। দরদি এই কথাসাহিত্যিক বাঙালির মণিকোঠায় চিরকাল কিন্তু তিনি স্মরণীয় হয়ে থাকবেন। ঠিক আছে, তার অবদান কতটা তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা সাহিত্যে, সেই সম্পর্কে কিন্তু আজকে ক্লাসের আলোচনা আমার এতটাই ছিল। তবে আলোচনা শেষ করার আগে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে, বলে যাচ্ছি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের যে এপিস্টিক্যাল পাবলিশার রয়েছে, সেখান থেকে কিন্তু তোমাদের বিভিন্ন সেমিস্টারে যারা এনইপি সিলেবাস ভিত্তিক 1st to 8 সেমিস্টার যে রয়েছে, সেখানে বিভিন্ন সেমিস্টারের যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে। যাদের যাদের প্রয়োজন, দেখো এখানে 2টি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।